প্রধানমন্ত্রীর চায়না সফর বাংলাদেশের জন্য আত্মমর্যাদার প্রমাণ, ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান স্পষ্ট, বলছেন সংসদের বাইরে থাকা দলের নেতারা। অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে বিতর্ক। ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকের হিস্সা কমেছে, অপ্রচলিত বাজার ও রপ্তানিতে গতি কম, বৈশ্বিক অর্থনীতির অবস্থানকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বড় কোনো চুক্তি বা নগদ অর্জন না হলেও দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে চায়নাকে বেছে নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আরও যেসব বিষয়ে চায়না সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ লাভবান হবে। প্রধানমন্ত্রীর এই সফরে 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানও স্পষ্ট করেছে বলে তারা মনে করেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের 4 মাস পর 21 জুন 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দেশ দুটির সাথে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরার পরদিনই সংসদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন তাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ। শুধু সরকারি দলের এমপিরা নন, বরং বিরোধী দলীয় নেতারাও তাকে ধন্যবাদ জানান। আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। সংসদের ভিতরে যখন প্রধানমন্ত্রীর সফরের এই প্রশংসা, তখন কি বলছেন সংসদের বাইরে থাকা দলগুলোর নেতারা? একটা বলয় ধরেন, চীনকে বলেন, ভারতকে বলেন, অন্য বললাম না, এর কোনোটার সাথে আমি নাই, সবটার সাথে আছি। দেখাইতে গেলে আগে একটা দেশে যেতে হয়, তা সেটাই সে করেছে মালয়েশিয়ায় যেয়ে। বরঞ্চ এখনকার বাস্তব হয়তো তার কারণে যে সে মনে করেছে চীনটাই তার জন্য উপযুক্ত হবে, কারণ একেবারে তো বসে থাকা যায় না, সেই কাজটাই তারা করেছে। সুতরাং এইটাকে আমি কোনো নেগেটিভ দেখছি না। প্রধানমন্ত্রীর এই সফরে বড় কোনো অর্জন না হলেও পরিবর্তিত বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরতে পেরেছেন বলে মনে করেন এই নেতা। বাংলাদেশকে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আগাইতে হবে। সেটা আগায় রাখতে, ওই ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা করতে গেলে চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এইটাকেও তাকে উন্নততর করতে হবে। আমি আশা করব যে আমাদের সরকার সেই জায়গাটা একটা বিশেষ করে রাজনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে এবং এই অঞ্চলে যাতে একক কর্তৃত্ব না করতে পারে। নির্বাচনের আগে জামাত জোটের সঙ্গ ত্যাগ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের সিনিয়র নেতা অধ্যাপক আশরাফ আলী আকন মনে করেন, প্রধানমন্ত্রীর চায়না সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। এই জন্য আমরা তো ওনাকে ধন্যবাদ জানাই তারেক জিয়া সাহেবকে যে উনি রূট পরিবর্তন করেছেন। হ্যাঁ, আর কেন রূট পরিবর্তন করবেন না উনি? ভারতের সফর কেন? যে দেশে আমার একটা খুনি হাজার হাজার মানুষকে খুন করেছেন, যারা টাকা পাচার করেছেন, যারা খুন গুম দিয়ে মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে, যারা, ঠিক না, তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে। এই নেতার দাবি, হাজারো ছাত্র জনতার হত্যাকারীদের আশ্রয় দিয়ে এবং সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও পুশ ইনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করছে প্রতিবেশী ভারত। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই চায়না সফর বাংলাদেশের জন্য আত্মমর্যাদার প্রমাণ। এর সাথে যে সমঝোতা এবং চুক্তি হয়েছে, সেগুলো যদি সততা এবং দক্ষতার সাথে সে বাস্তবায়ন করতে পারে, তাই কিন্তু দেশটা একটা উন্নত দেশের একটা প্রথম সোপানে উপনীত হবে বলে আমি মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। 18 মাসে অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। দুর্নীতি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও ইসলামী ব্যাংক, ইবনে সিনা ও জামায়াতের বিভিন্ন সমালোচনা করেন তিনি। অতীতের বিভিন্ন সংসদ সদস্যদের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন
কমিশনকে নির্দেশ দেব। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। এই বাজেটটা শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। সংসদে বাজেট আলোচনা শুধু অর্থনীতিতে আটকে থাকলো না, রাজনৈতিক ইস্যুতেও উত্তাপ ছড়ালো বাজেট আলোচনা শেষ দিন। জুলাই আন্দোলনের কৃতিত্ব কার, সে নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। সরকার দলীয় সমর্থকরা তারেক রহমানকে জুলাই আন্দোলনের নায়ক বললেও বিরোধী দলরা বলছেন জনগণই এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব না বলে মন্তব্য করেন তারা। রেওয়াজ অনুযায়ী জুন মাসের শেষ দিন সংসদে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। সেই হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা। গত 11 জুন বাজেট ঘোষণার পর এই কয়দিন প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শেষ দিনে আর্থিক খাতের আলোচনা ছাপিয়ে উত্তাপ ছড়ায় রাজনৈতিক ইস্যু। বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য বলেন, 24 জুলাই আন্দোলনের মূল কৃতিত্ব তারেক রহমানের। 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। পাল্টা বক্তব্য আসে বিরোধী দল থেকে। বিরোধী দলীয় নেতা দাবি করেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন। 5 আগস্টের পর নয়, 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল। তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। বাজেট পাশের আগের দিন 2 সেশনে আলোচনায় অংশ নেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে সরকারের সিনিয়র মন্ত্রীরা স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। বলেন, মানুষের পাশে থাকাই এই সরকারের মূল লক্ষ্য। দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছিলেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার, এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। তবে বাজেট নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা আশাবাদী হলেও উল্টো সুর বিরোধীদের কণ্ঠে। তারা বলছেন, সরকার জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কারকে পাশ কাটিয়ে যাচ্ছে। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কার না হলে আর্থিক খাতের সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন মাননীয় স্পিকার? অর্থনীতির গণতন্ত্র আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্র কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? নতুন অর্থবছরের বাজেট পাশ হওয়ার আগে সোমবার সংসদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী। লাইসেন্স সরকার বন্ধ করেনি। ওয়ান নিউজ, ঢাকা। ইউরোপের বাজারে ক্রমেই হিস্সা কমছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। অপ্রচলিত বাজারে নিজেদের হিস্সা বাড়ানোর চেষ্টাও দেখছে না আলোর মুখ।
অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক অর্থনৈতিক অবস্থানকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্রমেই কমছে ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি। চলতি বছরের শেষ 4 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 19%। এর কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার কারণে চাহিদা কমিয়েছেন ইউরোপের ক্রেতারা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের নিম্নমুখী প্রবণতার কারণে প্রতিযোগিতা বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিতেও। টোটাল রপ্তানিতেও ডিক্লাইন। এইটা কোন সময় প্রচলিত বাজারে কোনো অপচয়তে ওঠানামা করে ওই নির্দিষ্ট দেশের আর্থসামাজিক অবস্থার কারণে, এবং আমাদের কস্টিংয়ের কারণে, আমাদের ইনিশিয়েটিভের কারণে। এই জন্যই আমরা কিন্তু বিশেষ করে ফোকাস করছি জাপানকে। ব্রাজিলের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে আমরা বলেছি যে অন্তত ব্রাজিলিয়ান কটন দিয়ে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করব সেটা ডিউটি এক্সাম্পশন অথবা ডিউটি ফ্রি দিতে হবে। তো উনি বিষয়টা পজিটিভলি নিয়েছেন, এটা নিয়ে আমরা কাজ করতে বলেছেন। অন্যদিকে স্বস্তিতে নেই অপ্রচলিত বাজারও। কয়েকটি দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিম্নমুখী। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি কমেছে $28.78 কোটি। সবচেয়ে বেশি পতন হয়েছে রাশিয়ার বাজারে 29.17%। একমাত্র বড় বাজার হিসেবে চীনে রপ্তানি বেড়েছে 21.51%। ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন চায়না, আপনি যদি দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট ড্রপ করেছে। আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কাভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? তো ইজ আ লট অফ আনসার্টেনটি। তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন কমেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন ছিল 64.22%, সেখানে তৃতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে 61.35%। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পনা ও বাজার প্রতিযোগিতা বিবেচনায় নিজেদের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলায় 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার এই রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মৃত্যুদণ্ড পাওয়া 3 পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে এভাবেই গুলি করে পুলিশ। এই ঘটনায় আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান আমির। তবে একই দিন 7 বছর বয়সী শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে নিহত হন দাদি মায়া ইসলাম। এছাড়া নাদিম নামে আরেক ব্যক্তিও নিহত হন ওই দিনই। 24-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এসব ঘটনায় 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত বছরের 23 অক্টোবর বিচার শুরু হয়। এরপর থেকে মোট 14 জন সাক্ষী দেন এই মামলায়। রবিবার ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ 5 আসামিকে দণ্ড দিয়েছেন। এর আগে বেলা 11:50 দিকে ট্রাইব্যুনালে এ রায় পড়া শুরু হয়। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরার সাবেক ওসি মশিউর রহমানের মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আর সাবেক এসআই তারেকুল ইসলামের যাবজ্জীবন ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিলের ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিক্ষুব্ধ আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। ওই দিনকে আমার ভাইয়ের নামে কোনো অস্ত্র ইস্যু ছিল না, কোনো গোলাবারুদ ইস্যু ছিল না। এই মামলায় আমার ভাইয়ের
এই ভিকটিম বানাইছে। আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 5টি মামলায় রায় দিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার আরও একটি মামলার রায় হওয়ার কথা রয়েছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। পুলিশকে জড়িয়ে তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মী মরদেহ সংক্রান্ত ভিডিও ও ছবি প্রচারের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এমন দাবি করেছেন ঢাকা জেলা ও ঢাকা মহানগর পুলিশ। রাজনৈতিক রং দিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়। তুরাগ নদীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের 7 নেতাকর্মীর মরদেহ ভেসে ওঠার দাবি জানিয়ে ফেসবুক পোস্ট ও ফটোকার্ড শেয়ার করে গত শুক্রবার হঠাৎ সরব হয়ে ওঠে সামাজিক মাধ্যম। নৃশংস হত্যার সাথে ডিএমপির পুলিশ সদস্যরা জড়িত উল্লেখ করে ন্যায় বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে ফেসবুক প্রোফাইল লাল হতে শুরু করে। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে 7 কর্মীকে হত্যার অভিযোগ করে একটি পোস্ট করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে তুরাগ নদীতে একাধিক মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করেন যে সংগঠনের 3 কর্মীর লাশ পাওয়া গেছে। তাদের পরিবারের সাথে থানা থেকে যোগাযোগ করে পরিবারকে দিয়ে অপমৃত্যুর মামলা করানোর চেষ্টা চলছে। তবে এসব দাবি উড়িয়ে দিয়ে তুরাগ নদীতে ভাসমান 7 লাশের বিষয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ঢাকা জেলা পুলিশ। রাজনৈতিক রং জড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা জেলা পুলিশ সুপার। নিষিদ্ধ ঘোষিত একজন রাজনৈতিক দল থেকে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে। যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা কগনিজেন্সে নিয়েছি বিষয়টা, কারণ আমরা কোনো ধরনের এরকম ঘটনা কাম্য নয় কারোর কাছেই, পুলিশের কাছে তো নয়। সে কারণে কগনিজেন্সে নিয়েই আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করেছে। করার পরে দেখা গিয়েছে যে এটা সম্পূর্ণ অপপ্রচার। এই বিষয়ে বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার দাবি করেন, তুরাগ নদী থেকে একাধিক মরদেহ সংক্রান্ত ভিডিও ও ছবি প্রচারের মাধ্যমে ডিএমপি পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশের তদন্তে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এমনকি তুরাগ থানায় এ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ বা মামলা দায়ের করেনি। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। যারা জনগণকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানায় ডিএমপি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিন নিচ্ছি বিরতি, সাথে থাকুন। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে কানাডা। অতিরিক্ত সময় দলের জন্য জয়সূচক গোলটি করেন স্টিফেন ইউস্টোকিও। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। একের পর এক আক্রমণ চালিয়ে গেলে গোলের দেখা পাচ্ছিল না বিশ্বকাপের সহ-আয়োজকরা। সাউথ আফ্রিকার ডিফেন্স এবং গোলকিপারের দক্ষতা নির্ধারিত সময় গোল বঞ্চিত থাকে কানাডা। একাধিকবারে গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়ানোর বারবার ব্যর্থ হয় কানাডিয়ান ফরওয়ার্ডরা। তবে ম্যাচের 92 মিনিটে এসে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় ফরওয়ার্ড স্টিফেন। আর এই জয়ে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করল জেসি মার্সের শিষ্যরা। এই ছিল সকালের বুলেটিনে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।